আজকে আমরা কথা বলবো এ হিস্টোরি অফ ভায়োলেন্স সিনেমার গল্প নিয়ে। এই গল্প এক শান্তশিষ্ট মানুষ টম স্টলের, যে চুপচাপ নিজের জীবন কাটাচ্ছে, একদম যেমন পুকুরে হাঁস সাঁতার কাটে আর কেউ জানেই না যে নিচে পা কতটা নড়ে। হঠাৎ একদিন এমন কিছু ঘটে যায় যা তার গোপন অতীতকে টেনে আনে, আর সবাই জানতে পারে যে এই টম মোটেও কোনো সাধারণ লোক নয়। তো মুভি শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা যে এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই নতুন। তো আপনারা যদি চান যে আমরা এইভাবেই ভিডিও আপলোড করতে থাকি তাহলে আপনাদের কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভির গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই যারা একটা মোটেলের সামনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে উইলিয়াম আর আরেকজনের নাম হচ্ছে লেল্যান্ড। তারা দুইজন একে অপরের সাথে কথা বলছিল। লেল্যান্ড বলে যে আমি আমার কাজ পুরা করে দিয়েছি। তখন উইলিয়াম বলে যে তার একবার গিয়ে সবকিছু চেক করে আসা উচিত। আর এই কথা নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। এখন উইলিয়াম লিল্যান্ডকে বলে যে এত বেশি সময় কেন লেগে গেল। লিল্যান্ড বলে যে ভেতরে একটা মেডও ছিল, আমাকে তারও ব্যবস্থা করতে হয়েছে, সেজন্য একটু দেরি হয়ে গেছে। এখন লিল্যান্ড পানি চায়, কিন্তু লিল্যান্ড যখন পানির বোতলটা হাতে নেয় সে দেখে যে ভেতরে কোনো পানি নেই। সেজন্য সে উইলিয়ামকে বলে ভেতরে গিয়ে পানি আনতে। ভেতরে ঢোকা মাত্রই চারদিকে শুধু রক্ত আর রক্ত। ম্যানেজার ওখানে মরে পড়ে আছে। কিন্তু এই দৃশ্য দেখে উইলিয়াম একটু অবাক হচ্ছে না। তখনই আমরা বুঝতে পারি যে ওরাই হচ্ছে খুনি। তারপর সে কুলারের কাছে যায় পানি ভরার জন্য, আর তখনই ওইখানে একটা ছোট্ট মেয়ে আসে। সে তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর উইলিয়াম তাকে শান্ত করার চেষ্টা করে, আর এরপর তার বন্দুকটি বের করে ওই মেয়েটিকেও মেরে ফেলে। অন্যদিকে আমরা টমের পরিবারকে দেখতে পাই। তার পরিবার অন্তত সুখী। তার স্ত্রী ইডি ও দুইজন সন্তান রয়েছে। ইডি টমকে অনেক ভালোবাসে এবং টমও তাকে অনেক ভালোবাসে। টমের শহরে একটা ডাইনার রয়েছে। এরপর যখন সে তার ডাইনারে পৌঁছায় আমরা দেখি যে সে সবাইকে অনেক কমফোর্টেবল করে রেখেছে। এখানে যত স্টাফরা কাজ করে সবাই টমকে অনেক সম্মান করে, আর টমও তাদের অনেক সম্মান করে। এরপর আমরা যাই জ্যাকের কলেজে, যেখানে সবাই বেসবল খেলছিল। এখানে আমাদের একটা ছেলেকে দেখানো হয় যার নাম ববি। সে সবাইকে ম্যাচ জিতিয়ে দিচ্ছিল। এরপর যখন সে একটা শট মারে ওই বলটা অনেকক্ষণ হাওয়ায় ছিল। সবাই মনে করে যে এই ম্যাচটি সে জিততে চলেছে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে জ্যাক একটি দুর্দান্ত ক্যাচ ধরে এবং ম্যাচটি তার দল জিতে যায়, আর ববির টিম এই ম্যাচটা হেরে যায়। আর সবাই ববিকে অনেক খেপাতে থাকে। এতে ববি অনেক বেশি রেগে যায় এবং ড্রেসিং রুমে ববি জ্যাকের ওপর চিল্লাতে থাকে। কিন্তু জ্যাক ববির সাথে এখন মারামারি করতে যাচ্ছিল না। তাই যখন ববি তাকে অপমান করছিল তখন সে ওগুলাকে হেসে উড়িয়ে দিচ্ছিল, আর সবাই ওই কথাগুলো শুনে হাসছিল। আর একটা সময় পর ববিও হার মেনে ওখান থেকে চলে যায়, কিন্তু সে রাতের জন্য অপেক্ষা করছিল জ্যাকের জন্য। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে সে তার গার্লফ্রেন্ড জুডির সাথে বসেছিল, আর তাদের ববি দূর থেকে গাড়ির ভেতর থেকে দেখছিল। সে তার বন্ধুর সঙ্গে গাড়িতে বসে জ্যাকের কাছে যাওয়ার পরিকল্পনা করে। এরপর যখন সে গাড়ি নিয়ে তাদের কাছে যাবে তখন তাদের মাঝখানে একটা ট্রাক চলে আসে, আর ববি ওই ট্রাক ড্রাইভারকে তার মিডল ফিঙ্গার দেখায়। আর তখনই আমরা জানতে পারি যে ওই ট্রাক আর কারো নয়, উইলিয়াম এবং লেল্যান্ডের। যেরকম ভাবে উইলিয়াম তার দিকে তাকিয়েছিল ববি অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার ফিঙ্গার নিচে নামিয়ে ফেলে। এরপর উইলিয়াম এবং লিল্যান্ড ওখান থেকে চলে যায়, আর ববিও ওখান থেকে ভয়ে চলে যায়। তখনই আমরা লিল্যান্ডকে বলতে শুনি যে সে এই শহর থেকে বিরক্ত হয়ে গেছে। এই শহরে শুধু পোকামাকড় ভরে রয়েছে, আর এই শহরের এক একটা মানুষের প্রতি তার ঘৃণা রয়েছে। এজন্য তারা দুজন পৌঁছে যায় টমির ডাইনারে। কিন্তু এখন ডাইনার বন্ধ হওয়ার সময় ছিল। তারা চেয়ারে বসে কফি এবং পাই অর্ডার করে। শার্লেট নামের একটা ওয়েটার তাদের জানায় যে ডাইনার এখন বন্ধ হতে চলেছে। এতে লেল্যান্ড অনেক বেশি রেগে যায় এবং বলে যে আমাকে এখনই কফি দাও। এখন টম বুঝে যায় যে এরা এভাবে মানবে না, এজন্য সে শান্তভাবে বলে যে আমি আপনাদের কফি এবং পাই বানিয়ে দিচ্ছি। সে বুঝতে পারে যে এখানকার অবস্থা খারাপ হতে পারে, সেজন্য সে শার্লেটকে বলে যে তুমি এখন বাড়িতে যেতে পারো। আর শার্লেট ওখান থেকে যেতে থাকে। আর যখন সে দরজা পর্যন্ত পৌঁছায় তখনই উইলিয়াম তাকে ধরে ফেলে আর দরজা বন্ধ করে দেয়, আর সবাইকে উদ্দেশ্য করে বলে যে কেউই এখান থেকে বেরোতে পারবে না। এরপর সে শার্লেটকে খারাপভাবে স্পর্শ করতে থাকে। একটা সময় পরে টমও চিন্তিত হয়ে পড়ে এবং তাদের বলে যে তারা যদি লুট করার উদ্দেশ্যে এসে থাকে যতটুকু টাকা রয়েছে তারা তা নিয়ে যেতে পারে, কিন্তু লিল্যান্ড বলে যে ওই টাকা তো আমাদেরই। তখন সে উইলিয়ামকে নির্দেশ দেয় তাদের দেখানোর জন্য যে তারা কি করতে পারে। উইলিয়াম শার্লেটকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই টম বুঝতে পারে যে কি হতে চলেছে। সে কফির মগ দিয়ে লিল্যান্ডের মাথায় আঘাত করে এবং কাউন্টার টপকিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে।
ততক্ষণে লিল্যান্ডের হাত থেকে পিস্তল পড়ে গিয়েছে। আর যখন উইলিয়াম এই জিনিসটা দেখে সে উড়াধুরা গুলি চালাতে থাকে টমের ওপর। আর তখনই টম ওই বন্দুকটি তুলে লাগাতার 3টি গুলি চালিয়ে দেয় উইলিয়ামের ওপর। আর ওইখানেই উইলিয়ামের খেল খতম হয়ে যায়। কিন্তু এদিকে লিল্যান্ড উঠে গিয়েছে। সে নিচে থাকা চাকু উঠিয়ে টমের পায়ের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন টম সোজা তার মাথায় গুলি করে, যার ফলে লিল্যান্ডের ওখানেই খেল খতম হয়ে যায়। ঘটনাটি দেখে ওখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। দ্রুত পুলিশ ওখানে চলে আসে এবং শার্লেট জানায় যে টম একজন হিরো। সে যদি ওখানে না থাকতো তাহলে আজকে অনেক মানুষ মারা যেত। তারপর আমরা টমকে দেখি হাসপাতালে। সে সকল টিভি চ্যানেল দেখছিল। সব জায়গায় শুধু তাকে নিয়েই খবর হচ্ছে আর সে কিভাবে অনেক মানুষের জীবন বাঁচিয়েছে। তখনই ইডি সেখানে আসে এবং তাকে বাড়ি নিয়ে যায়। তারা বাড়িতে পৌঁছালে কয়েকজন রিপোর্টার অপেক্ষা করছিল টমের সাক্ষাৎকার নেওয়ার জন্য, কিন্তু টম রাজি হয় না। সে বলে, এই অবস্থায় আমি সাক্ষাৎকার দিতে পারবো না। এরপর তারা বাড়ির ভেতরে চলে আসে। ইডি তার পায়ের ঘা দেখে বলে যে এটা 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন তার পরিবারের সবাই অনেক বেশি খুশি, কারণ সে এমন কিছু করেছে যে শহরের সবাই তাকে হিরো মনে করতে শুরু করেছে। কিন্তু টম এই ব্যাপারে বেশি ভাবছে না। টমের তো মাথায় শুধু একটাই চিন্তা, কাজে ফিরতে হবে। আর দিন কয়েকের মধ্যে তাকে নিজের ডাইনারে ফিরে যেতে হবে। এরপর কিছুদিন পর সে চলে যায় তার ডাইনারে। ডাইনারে লোকজনের ভিড় অনেক বেড়ে গিয়েছিল, কারণ সবাই চায় এখন হিরোর ডাইনারে খাবার খেতে। এর মধ্যে 3 জন লোক স্যুট বুট পরে তার ডাইনারে ঢুকে পড়ে। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা এখানকার একদমই না। এদের মধ্যে তাদের প্রধান ছিল কার্ল। সে কালো চশমা এবং কালো স্যুট পরেছিল। আর সে গিয়ে টমের সামনে থাকা সিটে বসে পড়ে। কিন্তু সে টমকে টম নয়, জিও বলে ডাকে। তখন টম এমনভাবে চমকে যায় যেন ডাইনারে ভূত চলে এসেছে। টম বলে যে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি টম, জয়ী নই। কিন্তু ওই লোক যার নাম কার্ল সে বলে যে না না, তুমি জয়ী, আমি তোমাকে অনেক ঠিকভাবে চিনি। এদিকে এডি যে ডাইনারে কাজ করছে সে বলে যে স্যার কিছু অর্ডার দিবেন, না দিলে এখান থেকে দয়া করে চলে যান, কারণ আরও কাস্টমাররা অপেক্ষা করছে। এটা শুনে কার্ল $100 বের করে আর টমকে দিয়ে বলে যে এখন আমি একজন পেইং কাস্টমার, এখন তো আমি জয়ীর সাথে কথা বলতে পারি। টম আরেকবার বলে যে আমি টম, জয়ীকে আমি চিনি না। ইডি রেগে গিয়ে বলে যে এখনই চলে যান, না হলে আমি পুলিশ ডাকবো। এরপর তারা ওখান থেকে চলে যায়। কিন্তু যখনই তারা ওখান থেকে বের হয়, মাঝ রাস্তায় একটা পুলিশ তাদেরকে আটকে ফেলে। এই শেরিফের নাম ছিল স্যাম। তখন কার্ল তার সাথে কথা বলে। সে বলে যে আমরা এই শহরের মেহমান, আমরা এখানে ঘুরতে এসেছিলাম। তখন স্যাম এই 3 জনকে ওয়ার্নিং করে যে এই শহর একটা শান্ত শহর, এখানে তাদের 3 জনকে যেন আরেকবার না দেখা যায়, তাহলে আমাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। রাতের বেলা স্যাম গিয়ে টমকে জানায় এই লোকেরা ফিলাডেলফিয়া থেকে এসেছে, ভয়ঙ্কর অপরাধ জগতের লোক। জয়ী নামের এক ভয়ঙ্কর ব্যক্তি আছে, রিচি নামের ভাইসহ একটা ক্রাইম সিন্ডিকেট চালায়। কিন্তু আমি বুঝতে পারছি না যে এদের মধ্যে তোমার নাম কিভাবে জড়িত হলো, তাই তোমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে। আর তোমার যখনই মনে হবে যে কিছু গোলমাল হচ্ছে তখনই তুমি আমাকে কল করবে। এরপরে টম বাইরে যায় আর দেখে যে একটা গাড়ি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। টম বুঝে যায় যে তারা তার ওপর নজর রাখছে। একদিন সে ডাইনারে যেতেই দেখে যে ওই রহস্যময় গাড়ি তার ডাইনারের সামনে দাঁড়িয়ে আছে। একটু পরে ওই গাড়িটি তার বাসার দিকে যেতে থাকে। ভয় পেয়ে টম ইডিকে ফোন করে বলে যে শটগান বের করো, ওরা বাসার দিকে যাচ্ছে, তারা কিছু করার চেষ্টা করলে তুমি সোজা গুলি করে দিও। টম ছুটে গিয়ে এডির সাথে মুখোমুখি হয়। টম অনেক ভয় পেয়েছিল, সে মনে করেছিল যে তারা এখানে আসছে, কিন্তু এই ব্যাপার এখানেই শেষ হয় না, তারা সবসময় ভয়ের মধ্যে থাকে। পরদিন ইডি যখন তার মেয়েকে নিয়ে শপিংয়ে যায়, হঠাৎ এডি দেখে যে তাদের মেয়েকে কোথাও দেখা যাচ্ছে না। সে তাকে চারদিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে সে তার মেয়েকে অন্য একটা দোকানে খুঁজে পায়। চোখের সামনে কার্ল বসা ছিল। এডি বলে যে তোমার সমস্যা কি, আমাদের পিছু কেন করছো? কার্ল ঠান্ডা গলায় বলে যে তোমার স্বামী মিথ্যা কথা বলছে, যদি সে জয়ী না হয় তাহলে 2 জন লোককে এত সহজে মারতে পারলো কিভাবে? আর তাকে রিচি কিউসাটের ব্যাপারে প্রশ্ন করো, সে তার বড় ভাই। এখন এইসব কথা শোনার পর ইডি এখান থেকে চলে যায়। এদিকে জ্যাককে কলেজে উত্তেজিত করতে আসে ববি। ববি আবারও তার সঙ্গে ঝগড়া করতে চায় আর সে তার পরিবারকে নিয়েও অনেক উল্টাপাল্টা বলতে থাকে। জ্যাক রেগে গিয়ে ববি এবং তার সাথীদের এমনভাবে দোলাই দেয় যে ববি হসপিটালাইজ হয়ে যায়। তখন এই খবর জানতে পারে টম।
টম জ্যাককে বকা দেয় আর তাকে বলে যে কোনো ঝগড়াকে থামানোর এটা সঠিক উপায় নয়, যে সামনে থাকা লোককে হসপিটালে পাঠিয়ে দাও। তখন জ্যাক অনেক বেশি রেগে যায় এবং বলে যে সঠিক উপায় হচ্ছে তাকে গুলি করে মেরে দাও। এ কথা শুনতেই টম তাকে একটা কষিয়ে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে জ্যাক ওখান থেকে চলে যায়। আর যখন সে বাইরে দেখে যে কার্লের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে তার শটগান বের করে বাইরে যায়। কার্ল ঠান্ডা গলায় বলে যে এখন আর তুমি আমাকে মিথ্যা বলো না, আমি জানি যে তুমি জয়ী আর তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। টম তার শটগান তার দিকে ধরে। কার্ল তাকে বলে যে আমি শেষবারের মতো বলছি। এরপর তার এক সাথী গাড়ির ভেতর থেকে জ্যাককে বের করে এবং তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। কার্ল তাকে ওয়ার্নিং দেয় যে তুমি যদি আমার সাথে না চলো তাহলে আমি প্রথমে জ্যাককে মারবো, এরপর তোমার স্ত্রীকে, আর তারপরে তোমার ছোট মেয়েটাকেও মারবো। এখন তোমার ভালো এটাই হবে যে তুমি শটগানটা নিচে রাখো এবং আমার সাথে চলো। এখন টমও রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর দ্বিতীয় কোনো অপশন ছিল না। সবাই যখন ভেতরে ঢুকে যায় তখন টম শেষবার বলে যে ভালোভাবে ফিরে যাও। এই কথা শুনে কার্লের এক লোক অনেক বেশি রেগে যায় এবং সে টমকে গান পয়েন্টে নেয়। ভেতর থেকে ইডি এবং জ্যাক সবকিছু দেখছিল। টম সুযোগ পেয়ে ওই লোকটার হাত ভেঙে ফেলে। এরপর সে তার নাকে বারবার ঘুষি মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা মারা যায়। এর মধ্যে কার্লের দ্বিতীয় সঙ্গী গুলি চালানোর চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত টম তাকে গুলি করে মেরে ফেলে। এরপর কার্ল টমের কাঁধে গুলি করে আর টম নিচে পড়ে যায়। কিন্তু নিচে পড়ে যাওয়ার পরেও সে তার বন্দুক পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল। তখনই তার কাছে কার্ল চলে আসে আর টমকে বলে যে তোমার সময় শেষ, আমি তোমাকে এখনই মারতে চলেছি, তুমি কি তোমার শেষ কোনো কথা বলতে চাও? তখন টম বলে যে আমার কাছে সুযোগ ছিল, তোর চোখ যখন আমি ফাটিয়েছিলাম তখনই তোর কাহিনী আমাকে শেষ করে দেওয়া উচিত ছিল। এখানে আমরা জানতে পারি যে টমই আসলে জয়ী। ঠিক তখন হিরো হয়ে হাজির হয় জ্যাক। সে শটগান দিয়ে কালের খেল খতম করে ফেলে। এরপর টম উঠে দাঁড়ায়। আমরা তার চোখে রাগ দেখতে পাচ্ছিলাম, কিন্তু টম জ্যাককে জড়িয়ে ধরে, কারণ জ্যাক তার জীবন বাঁচিয়েছিল। আর এই যাত্রায় বেঁচে গেলেও কাঁধে গুলি খাওয়ার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর ইডি তার কাছে আসে আর বলে যে এবার আমাকে পুরো সত্য কথা বলো, আমি আমার চোখে সবকিছু দেখেছি, আমি তোমাকে জয়ী রূপে দেখেছি, তুমি এক ঝটকায় দুজন মানুষকে শেষ করে দিয়েছিলে। তখন টম পুরো গল্প বলতে শুরু করে যে সে একসময় গ্যাংস্টার ছিল, সে টাকার জন্য মানুষকে খুন করত এবং একসময় এটা তার কাছে আনন্দের ব্যাপার হয়ে উঠে দাঁড়ায়। কিন্তু তার শেষ শিকার ছিল কার্ল, যার সে চোখ তুলে ফেলেছিল। এরপর সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে সব ছেড়ে দেবে। তারপর ইডি তার জীবনে আসে এবং ইডি আসার পর থেকে সে পুরোপুরি বদলে গেছে, সে আর আগের মতো নেই। এই কথাগুলো শোনার পর ইডি খুব হতাশ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই স্যাম আসে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং বারবার টমকে প্রশ্ন করতে থাকে। তখন ইডি টমকে বাঁচায় এবং বলে যে আমরা অনেক কিছু দেখেছি, এমনিতে আমরা অনেক কষ্টে আছি, দয়া করে আমাদের আর প্রশ্ন করে কষ্ট দিবেন না। এই কথাগুলো শোনার পরে স্যাম ওখান থেকে চলে যায়। এরপর ইডি টমের ওপর চিৎকার করতে থাকে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইডি বারবার টমকে থাপ্পড় মারতে থাকে। তখন টমও তাকে গলা চেপে ধরে। তারা অনেকক্ষণ ধরে মারামারি করে, কিন্তু শেষে তারা ঘনিষ্ঠ হয়ে যায়। ঘনিষ্ঠ হওয়ার পর ইডি আবারও রেগে ওখান থেকে চলে যায়। তারপর টম বাইরে এসে সোফায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে টমের কাছে রিচির কল আসে। রিচি তাকে বলে তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে, আর তুমি যদি না আসো তাহলে আমি যাব তোমার সাথে দেখা করতে। তখন টমি বুঝে যায় যে রিচি যদি এখানে আসে তাহলে কি হতে পারে। এজন্য সে মাঝরাতেই বেরিয়ে পড়ে ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে। আর পুরো 17 ঘন্টা ধরে সে গাড়ি চালাতে থাকে। আর 17 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে সে পৌঁছে যায় ফিলাডেলফিয়াতে। এরপর একটা বারে এসে একটা লোকের সঙ্গে দেখা করে যে তাকে রিচির বাড়িতে নিয়ে যাবে। রিচির বাড়ি খুবই বিলাসবহুল ছিল। টম যখন ভেতরে যায় সে রিচিকে দেখতে পায়। রিচি তার ছোট ভাইকে দেখে খুব খুশি হয়। সে বলে যে তুমি এমন একটা রাজকীয় জীবন ছেড়ে একটা ফার্মে গরু ভেড়া পালতে শুরু করে দিয়েছো। টম বলে যে আমি গরু ভেড়া পালি না। আর এরপরে তারা দুজন অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে টমের লাইফের ব্যাপারে। তখন রিচি বলে যে তার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল যখন সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। টম জানেও না যে সে কি করে গিয়েছিল, আর যত কিছু সে করেছিল ওই সব কিছু সামলাতে তার অনেক বেশি সময় নষ্ট হয়ে গিয়েছিল। এরপর টম জিজ্ঞাসা করে তুমি কি চাও, এসব ঠিক করার জন্য আমাকে কি করতে হবে? রিচি বলে যে তোমাকে নিজের জীবন দিতে হবে। এই কথা শোনার পরেই রিচির একটা লোক তার গলায় ফাঁস লাগাতে যায়, কিন্তু টম আগে থেকেই জানতো, তাই সে হাত দিয়ে নিজের গলা রক্ষা করে। তারপর সে ইচ্ছে করে রিচির টেবিলে লাথি মেরে নিচে পড়ে যায়। এরপর সে ওই দেহরক্ষীকে মেরে ফেলে। তৃতীয় দেহরক্ষী তাকে আক্রমণ করতে আসে, কিন্তু টম জানে যে তাকে কিভাবে মারতে হবে। সে তার গলায় আঘাত করে তাকেও মেরে ফেলে। এতক্ষণে রিচি বন্দুক বের করে এবং টমকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে,
কিন্তু টম ঘর থেকে বেরিয়ে যায়। রিচিও তার পেছনে বেরিয়ে আসে। সে ভাবে যে টম হয়তো বাইরে চলে গেছে, তাই সেও বাইরে চলে যায়। তখনই টম বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় এবং রিচির তৃতীয় লোকটার ওপরও ঝাঁপিয়ে পড়ে আর তাকেও মেরে ফেলে। রিচির তখন মনে পড়ে যে তার চাবি তার পকেটেই রয়েছে। সে চাবি দিয়ে দরজা খোলে। তখনই সে দেখে যে সামনে টম দাঁড়িয়ে আছে এবং টম সরাসরি রিচির মাথায় গুলি করে আর ওখানেই রিচির খেল খতম হয়ে যায়। তারপর টম নিজেকে পরিষ্কার করে বাড়ির পথে রওনা দিয়ে দেয়। 2 দিন পরে সে বাড়িতে পৌঁছে যায়। সবাই তখন খাবার খাচ্ছে। টমকে দেখে তার মেয়ে একটি প্লেট এগিয়ে দেয়। টম ওখানে এসে বসে পড়ে। এরপর জ্যাক খাবার সার্ভ করতে থাকে। এর মধ্যেই ইডি প্রার্থনা করছিল। যখনই তার প্রার্থনা শেষ হয় সে টমের চোখের দিকে দেখে আর টমও তার চোখের দিকে দেখে। তাদের দুজনের চোখেই পানি ছিল। তারা বুঝে গেছে যে তাদের সম্পর্ক বদলে গেছে, কিন্তু এখনও তারা একে অপরের সামনে বসে আছে, মানে এখনও তাদের ভালোবাসা কমেনি। ইডি টমের ব্যাপারে সবকিছু জানে, কিন্তু কোথাও না কোথাও সে তাকে এখনও ভালোবাসে। আর টম যে কোনো মূল্যেই তার পরিবারকে হারাতে চায় না। এই দৃশ্যের মধ্যে আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর যেহেতু আমাদের চ্যানেলটি খুবই নতুন, একটা সাবস্ক্রাইব করে দিতেই পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মুভি আমাকে সাজেস্ট করতে পারেন এক্সপ্লেন করার জন্য। আমি অবশ্যই ওই মুভিটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।